প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 3 সম্পর্কে আলোচনা করব, যে চ্যাপ্টারের প্রথমে আছে বল। বলের প্রথম টপিক যেটা আছে সেটা হলো জড়তা। তাহলে জড়তা কি জিনিস সেই সম্পর্কে আমরা একটু দেখি। জড়তা জড়তা হলো প্রত্যেক বস্তু তার নিজস্ব ধর্ম বজায় রাখতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলা হয়। তাহলে আমরা দেখি এখন নিজস্ব ধর্ম বজায় রাখতে চাওয়ার প্রবণতা, এটার অর্থ কি? ধরো একটা বস্তু স্থির আছে, এই বস্তুটা স্থির আছে, তার মানে ও স্থিরে থাকতে চাইবে। আবার একটা বস্তু গতিশীল আছে, এই দিকে সে চলছে, তার মানে সে গতিশীলই থাকতে চাইবে। এই যে চাওয়ার প্রবণতা, স্থির বস্তুর স্থির এবং গতিশীল বস্তুর এই যে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এইটাকে মূলত জড়তা বলা হয়। তুমি যদি আরেকটু ভালো উদাহরণ দিতে চাও, তাহলে আমরা যখন বাসের সিটে বসে থাকি, তো একটা বাসের সিটে বসে থাকার পরে হঠাৎ করে স্থির, বাসটা যখন স্থির আছে, তো তখন বাস যদি হঠাৎ করে সামনে অগ্রসর হয়, তুমি দেখবা যে পিছনের দিকে ঝুঁকে যাও। এটার অর্থ কি? কারণ তোমার সিটের যে নিচের অংশ বাসের সাথে গতিশীল হয়ে যায়, আর উপরের যে অংশ, এই উপরের অংশটা স্থির ছিল, ও স্থির থাকতে চায়, তার মানে ওই জায়গাটায় থাকতে চায় বলে সে পিছনের দিকে ঝুঁকে যায়। একইভাবে আমরা যখন বাস গতিশীল আছে, আমরা বসে আছি, আমার সিটের অংশটা, নিচের অংশটা বাসের সিটের সাথে স্থির গতিশীল আছে, কিন্তু যখন গতিশীল বাস হঠাৎ করে ব্রেক কষবে, তখন কি হয়ে যায়? আমাদের উপরের অংশটা তো গতিশীল ছিল, তো সে তো গতিশীল থাকতে চায়, যার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে যাই। তো এই হলো মূলত জড়তার উদাহরণ। তুমি যদি আরেকটা উদাহরণ দিতে চাও, তো তাহলে আমরা একটা গ্লাস নিতে পারি। এটা ক্লাস 7-8-এ অবশ্যই তোমরা জানো। একটা গ্লাস নিলাম, এই গ্লাসের উপরে একটা কার্ড আমরা রাখতে পারি। এই কার্ডের উপরে আমি একটা কয়েন রাখলাম। তো কয়েনটা প্রথমে স্থির আছে, তো স্থির থাকা মানে কি, সে স্থির তো থাকতে চাইবে। এখন কার্ডটাকে যদি আমি টান দিই, টান দেওয়ার সাথে সাথে দেখবা যে এই যে কয়েনটা গ্লাসের নিচেই পড়ে যাবে, কয়েনটা কিন্তু দূরে সরে যাবে না। এই কার্ডটা জোরে টান দেওয়ার সাথে সাথে কয়েনটা গ্লাসের নিচে পড়বে, তার কারণ কি, ও স্থির থাকতে চায় বলে সে সে গ্লাসের মধ্যে পড়ে যাবে। তাহলে এইটা কিন্তু জড়তার উদাহরণ। এখন তুমি যদি কার্ডটা আস্তে আস্তে টান দাও, আস্তে আস্তে টান দিলে কিন্তু কার্ডের সাথেই কিন্তু এই যে কয়েনটা চলে যাবে। এটার কারণটা কি? তো যখন এটা স্থির ছিল, কার্ডের সাথে বস্তুটা যখন স্থির ছিল, তো কার্ডটাকে যখন তুমি আস্তে আস্তে টানতেছো, তাহলে এই ঘর্ষণের কারণে কয়েনটা কিন্তু কার্ডের সাথেই আছে, তাহলে কার্ডের সাথে সাথে কিন্তু ও আবার গতিশীল হতে চায়, গতিশীল হয়, যার কারণে আস্তে টান দিলে কয়েনটা নিচে পড়বে না, কয়েনটা বাইরে চলে যাবে। কিন্তু যদি জোরে টান দাও, তাহলে দেখবে যে কয়েনটা নিচে পড়বে। তো এই মূলত জড়তার উদাহরণ। এখন জড়তার উদাহরণ আমরা দিলাম, জড়তার উদাহরণ প্রথমে নির্ভর করে কার উপরে? নিউটন এখানে 3টা সূত্র দিয়েছে। নিউটনের প্রথম নাম্বার সূত্র, 1 নম্বর সূত্রটা মূলত জড়তার উদাহরণ। তাহলে নিউটনের 1 নম্বর সূত্র আমরা একটু আলোচনা করে আসি। নিউটনের প্রথম সূত্র, এটা নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতেই থাকবে। এই কথাটার মাহাত্ম্য আমরা হয়তো বুঝতে পারি না, তো উদাহরণ দিলে তোমরা অবশ্যই ক্লিয়ার হবে। তাহলে আগে সংজ্ঞাটা আমরা লিখে নিই বা সূত্রটা লিখে নিই, যে তো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সুষম দ্রুতিতে চলতে থাকবে। দেখেন এই বস্তুটা, ধরেন এই বস্তুটা এখানে আছে, ওকে যদি আমি বল প্রয়োগ না করি, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি, তাহলে এই বস্তুটা সারা জীবন এখানেই থাকবে। এইটা হলো স্থিতির জড়তা। যে এই যে প্রক্রিয়াটা, স্থির বস্তু স্থির থাকতে চায়, এইটার প্রবণতা হলো কিন্তু জড়তা ছিল। এই জন্য আমরা বলি যে নিউটনের প্রথম সূত্র মূলত জড়তাকে প্রমোট করে। তাহলে আপনি দেখেন যে বস্তুটা যখন স্থির ছিল, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করে, ওই স্থিরই থাকবে। এখন এই বস্তুটা ধরো গতিশীল ছিল, মানে এই দিকে গড়িয়ে চলছে, এইটা একটা রাস্তা, এই রাস্তার উপরে বস্তুটা ঘুরিয়ে ঘুরিয়ে চলছে। তাহলে নিউটনের সূত্র অনুসারে কি হতো, যে বস্তুটা সারা জীবন চলতেই থাকবে চলতেই থাকবে, কিন্তু আসলে কি তাই চলে? চলে না। তাহলে কি নিউটনের সূত্র ভুল আছে? অবশ্যই ভুল না। নিউটনের সূত্র বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, আমি এটাকে বল প্রয়োগ করলাম না, ও সারা জীবন স্থির আছে, ওকে সত্য, কিন্তু বস্তুটাকে আমি গড়িয়ে দিলাম, গতিশীল করলাম, তাহলে সূত্র অনুযায়ী সারা জীবন চলার কথা ছিল, কিন্তু সে চলছে না, একটা সময় সে থেমে যাচ্ছে। তার মানে নিউটনের সূত্রকে ভুল? অবশ্যই ভুল না। এইখানে সমস্যা যেটা হচ্ছে, যে বস্তুর
এই যে ভূমি এবং বস্তুর তলায় একটা ঘর্ষণ বল কাজ করতেছে, আর এই ঘর্ষণ বল কাজ করার কারণে তার এই ফোর্সটাকে সে আস্তে আস্তে কমিয়ে দেয়। এখানে শুধু ঘর্ষণ না, ঘর্ষণ আছে, বায়ুর বাধা আছে, যার কারণে সে আস্তে আস্তে থেমে যায়। যদি এই জিনিসটা না থাকতো, যদি বস্তুর মধ্যে ঘর্ষণটা না থাকতো, এখানে তলায় সংযোগ স্থলে যদি ঘর্ষণ না থাকতো এবং বায়ুর বাধা না থাকতো, তাহলে সেটা সারা জীবনই চলতো। তো উদাহরণস্বরূপ তুমি দেখো মহাকাশে কিন্তু কোনো বায়ু নাই, বাধা নাই, যার কারণে স্যাটেলাইট অথবা গ্রহ উপগ্রহগুলো ওই যে একবার ঘুরতেছে বলে ও সারা জীবন কিন্তু ঘুরতেছে, ওকে আর বল দেওয়া লাগে না, ও চলতেই আছে চলতে আছে। এখন এটা সৃষ্টিকর্তা যেভাবেই হোক তিনি দিয়েছেন, যার কারণে চলছে। ঠিক একইভাবে স্যাটেলাইটগুলো ওইভাবে উৎক্ষেপণ করা হয়, যখন একবার গতিশীল করে দেওয়া হয় সেটা কিন্তু সারা জীবন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো এই হলো নিউটনের প্রথম সূত্রের উদাহরণ, যে বাইরে থেকে তুমি বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সারা জীবন সুষম গতিতে চলতে থাকবে, তবে সেখানে অবশ্যই ঘর্ষণ এবং বায়ুর বাধা অনুপস্থিত থাকতে হবে। এবার আসেন নিউটনের দ্বিতীয় সূত্র। তো নিউটনের প্রথম সূত্রে আপাতত গাণিতিক ব্যাখ্যা নাই, কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র করতে তোমাকে একটু গাণিতিক ব্যাখ্যার সম্মুখীন হতে হবে। তো দেখি আমরা। আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটা লেখা হয়ে গেছে। তো এখন দেখেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। তাহলে এই সূত্র ব্যাখ্যা করতে গেলে আগে ভরবেগ কী জিনিস সেটা আমরা একটু জেনে নিই। দেখেন ভরবেগটা কি? ভরবেগ সোজা কথা হলো ভর এবং বেগের গুণফল। ভরবেগ হলো ভর এবং বেগের গুণফলকে মূলত ভরবেগ বলা হয়। যদি তোমার সংজ্ঞা আসে ভরবেগ কাকে বলে, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। এখন দেখেন ভরবেগের পরিবর্তনের কথা বলছে, তো তখন তোমাকে কি করতে হবে? ভরবেগ কিন্তু এখানে দুইটা আসবে। ধরো আমি প্রথম অবস্থায় এখানে দাঁড়িয়ে আছি, এখানে আমার আদিবেগ কত? স্থির আছে, আমি এখানে স্থির আছে বলে আমার আদিবেগ 0। এখন আমি চলা শুরু করলাম, এইটা হলো আমার শেষ বেগ। আর শেষ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে। তাহলে দেখেন আমরা আদিবেগকে কি বলতে পারবো? আদিবেগকে আমি বলতে পারছি, আদিবেগকে ইউ দিয়ে প্রকাশ করছি। এখন এইটা তোমরা গতির মানে চ্যাপ্টার 2-তে করে এসেছো, তারপরে আমি একটু সহজ করার জন্য বলছি। আদিবেগ ইউ এবং শেষ বেগ কত? শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে যেহেতু ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল, এখন আমি বললাম যে আদি ভরবেগ কত হবে? তাহলে আদি ভরবেগ কত হবে? তাহলে ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভরকে প্রকাশ করা হয় এম বা ম্যাস। এখন দেখেন আদি ভরবেগ তাহলে কত আসবে? এম ইউ। তাহলে শেষ ভরবেগ কত আসবে? শেষ ভরবেগ আসবে হলো এম ভি। আদি ভরবেগ এম ইউ, শেষ ভরবেগ এম ভি। ভরবেগের পরিবর্তনটা কি হবে? দেখেন সবসময় শেষ ভরবেগ থেকে আদি ভরবেগের বিয়োগ হবে। তাহলে আমরা ভরবেগের পরিবর্তনটা লিখি। এখন ভরবেগের পরিবর্তন তো আমরা লিখি যে ভরবেগের পরিবর্তন হবে এমভি মাইনাস এমইউ। এটা হলো। এখন দেখেন আমরা যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্র থেকেই আমরা এর গাণিতিক সূত্রটা নিয়ে আসবো। আমাদের সূত্র ছিল যে ভরবেগের পরিবর্তনের হার, এই যে ভরবেগের পরিবর্তনের হার যদি বলে, হার মানে সেটা সময় সাপেক্ষে তোমার তুলনা করতে হচ্ছে, তাহলে ভরবেগের পরিবর্তনের হার এই কথাটা উল্লেখ থাকলে তুমি সময় দিয়ে ভাগ করে দিবা। সময় মানে কি? টাইম দিয়ে ভাগ করে দেবো। সূত্র ছিল ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে দেখেন এই যে ভরবেগের পরিবর্তনের হার, উনি কার সমানুপাতিক? এফ এর সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে দেখেন নিউটনের সূত্রের কিছু অংশ আমার হয়ে গিয়েছে, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। আমি বল প্রয়োগ করবে এই দিকে, তাহলে ভরবেগের পরিবর্তনটাও এই দিকেই ঘটবে। আচ্ছা, এখন এই সূত্র থেকে আমরা ফাইনাল রেজাল্ট কি আসে সেটা একটু দেখে নেই। তাহলে দেখেন এফ থেকে সমানুপাতিক চিহ্নটা যদি ওঠাতে হয়, তাহলে আমাকে সমানুপাতিক একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, যার নাম আমি কে দিয়ে দিলাম। আর এইখান থেকে আমি এম যদি কমন নেই, ভি মাইনাস ইউ বাই টি হয়। তাহলে এফ সমান কত হবে? কে, এখান থেকে এম আছে, ওকে এম নিলাম। আর তোমরা গতির দ্বিতীয় অধ্যায়ে শিখে এসেছো যে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এটা হলো কি? ত্বরণ। তো ত্বরণটা কি জিনিস? সময়ের সাথে বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে এই দেখেন বেগের পরিবর্তনের হার, হার মানে কি? সময় দিয়ে ভাগ করা হয়েছে, তাই এটা হলো ত্বরণ। তাহলে আমি জানি যে ভি মাইনাস ইউ বাই টি সমান হলো এ।
এখানে দেখেন ভি মাইনাস ইউ বাই টি, এইটুক সমান আমরা কি লিখতে পারি, এম এ লিখতে পারি। তাহলে ফাইনালি কি আসলো, এইটাকে আমি 1 নং সমীকরণ ধরলাম। এখন ধরো কিছুক্ষণের জন্য বল সমান 1 নিউটন, এম মানে কি বস্তুর ভর সমান যদি 1 কেজি হয়, আর ত্বরণ এ সমান যদি 1 ms ইনভার্স 2 হয়, সেক্ষেত্রে 1 নং যদি আমি মানগুলা বসাই তাহলে ফাইনালি কি পাবো, এফ সমান 1, কে এম সমান 1 পাবো, এ সমান 1 পাবো। তাহলে কে এর মান আমি পাচ্ছি কত, 1। এখন তুমি 1 নংয়ে যদি কে এর মানটা বসাই দাও, 1 নংয়ে কে এর মান বসিয়ে, 1 নংয়ে কে এর মান বসিয়ে দিলে আমি পাচ্ছি কত, এফ সমান দেখেন 1 ইন্টু এম এ, ফাইনালি এফ সমান এম এ। নিউটনের দ্বিতীয় সূত্রটা এফ সমান এম এ। তো আশা করি এই পর্যন্ত কারোর সমস্যা হওয়ার কথা নয়। এখন আমরা এই এফ সমান এম এ দিয়ে নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে একটা ম্যাথ করে দেখতে পারি। আমরা এখানে কিছু ম্যাথ তুলেছি 2টা, তো এদের মধ্যে একটা ম্যাথ আমি করছি, বাকিটা তো আমাদের প্র্যাকটিস হিসেবে দিচ্ছি। দেখেন 5 কেজি ভরের কোনো বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করায় বস্তুর ত্বরণ কত হলো। আমরা যে কাজগুলো করব, যে তোমার কাছে কি কি ইনফরমেশনগুলো আছে সেটাকে আগে ফাইন্ড আউট করো। তাহলে আমার কাছে ইনফরমেশন আছে 5 কেজি ভর, তো ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এম দিয়ে। তো আমি এম লিখলাম। এখন এইখানে আছে দেখেন 10 নিউটন বল, তার মানে বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এফ দিয়ে। কি বের করতে বলছে সেটা দেখেন, বস্তুর ত্বরণ কত, ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে। এখন এই 3টা ইনফরমেশন দিয়ে কোন সূত্রটা আছে, যে সূত্রটা আমরা কেবলই শিখলাম এফ সমান এম এ, এটাই আছে। তাহলে আমরা এখানে এই সূত্রটাই দিব, যে আমরা জানি 1 নম্বর প্রশ্নের সমাধান, আমরা জানি এফ সমান এম এ। এখান থেকে বের করতে বলছে এর মানটা, তাহলে তুমি যখন এর মান বের করবা, এ সমান কত হবে, এফ বাই এম। এখন এফ এর মানটা কত, আমরা একটু সাইড নোট দিয়ে দিব, যে এখানে ভর এম সমান 5 কেজি, বল এফ সমান কত, 10 নিউটন, এবং ত্বরণ এ সমান কত। তো আমরা এই সাইড নোটটা দিয়ে দেব। এখন এফ এর মানটা আমরা বসাই দিই, কত, 10, এম এর মানটা কত, 5, ভাগ করলে কত আসছে, 2, আর ত্বরণের একক আমরা দ্বিতীয় অধ্যায় শিখে এসেছি, ত্বরণের একক ms ইনভার্স 2। এইটা হলো আমাদের 1 নম্বর ম্যাথের সলভ। তো এই ধরনের ম্যাথগুলো তো আসবে তোমাদের মূলত এমসিকিউতে। তো আমরা আস্তে আস্তে সামনে যত আগাবো তখন আমরা বিস্তারিত আরও অন্যান্য কঠিন ম্যাথের সম্মুখীন হব, তো সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে। এখন 2 নম্বর প্রশ্ন দেখেন, 5 কেজি ভরের কোনো বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, এখানে তোমাকে এফ বের করতে বলছে, কত বল মানে এফ বের করতে বলছে, ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। তাহলে আমরা জানি সূত্র এফ সমান এম এ, 2টা গুণ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এখন যে টপিকটা আছে সেটা হলো কি নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আসলে অনেক কিছু আছে, তোমরা নিজেরা বাস্তব জীবনে এটার প্রয়োগ অনেক অনেক বেশি। তো নিউটনের তৃতীয় সূত্র কি, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন ধরেন তুমি ফ্রেন্ডদের মধ্যে কেউ কাউকে মারলে, আঘাত করলে অপরজন মারে, তাহলে প্রথমজন যদি ক্রিয়া করে, পরের জন যেটা মারছে সেটা কিন্তু প্রতিক্রিয়া। এই জন্য নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ারই সেম সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ধরো এই একটা বস্তু আর এই একটা বস্তু পরস্পর এদিকেই যাচ্ছে, কিছুক্ষণ পর তাদের মধ্যে একটা সংঘর্ষ হইল, সংঘর্ষের পর দুইজনের দিক হলো দুই দিকে। সংঘর্ষ হওয়ার পরে মানে এই যে আমার 2টা হাত এইভাবে যদি সংঘর্ষ হয়, তাহলে আমি মারছি এদিকে, ও মারছে এদিকে, তার মানে উল্টা দিকে সংঘর্ষটা হয় কি, পরস্পরের বিপরীতে, কিন্তু যে বলটা প্রয়োগ করা হয় 2 দিক থেকেই সমান বল প্রয়োগ করা হয়। অর্থাৎ আমি যদি এই ক্রিয়াটারে F1 ধরি, তাহলে প্রতিক্রিয়া হবে কত, F2। এখন ক্রিয়া যদি, আচ্ছা এই পাশটায় আমি F2 ধরলাম, এইটা হলো ধরো F1, তাহলে আমি যদি ক্রিয়া F2 ধরি তাহলে প্রতিক্রিয়া হবে কত, F1। এবং এরা পরস্পর কি হবে, এদের দিকটা হবে পরস্পর বিপরীতমুখী, যার কারণে এই সূত্রটা হয়, নিউটন বলছে যে F2 সমান কত, মাইনাস F1। তো তোমার পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, নিউটনের তৃতীয় সূত্রটি লিখো, কোনটা, F2 সমান মাইনাস F1, এক রাইট। যদি 1 2 দিয়ে এরকম আসে, F1 প্লাস F2 সমান 0, তাহলে এটাও রাইট, কারণ F1টা এই পাশে আনলে যোগ হয়ে যাবে, তার মানে 1 ও 2
যে বহুনির্বাচনী যে প্রশ্নগুলো আছে উচ্চতর দক্ষতায় সেইগুলোতে থাকতে পারে এইভাবে। এখন এই নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পাবো, আর এই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে অনেক কিছু করা যাবে। আর নিউটনের তৃতীয় সূত্রের যে প্রয়োগগুলো, আমরা মাটির উপর হাঁটছি, রকেট কীভাবে চলছে, তারপরে নৌকা থেকে যদি তুমি ঝাঁপ দাও সেক্ষেত্রে কি হয়, নৌকা কেন পিছনে চলে যায়, এইগুলো সমস্ত কিছু হলো নিউটনের তৃতীয় সূত্র থেকে আসছে। এই সব কিছু নিউটনের তৃতীয় সূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্র, নিত্যতা সূত্র, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাস। অপেক্ষা করো, ইনশাল্লাহ দেখা হবে।